হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা নিয়ে চলে এলাম আমাদের 20 মিনিটস রিভিশন পার্ট 6 নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলেছে? বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম n বছর পর জনসংখ্যা হবে। কত হবে? আমরা কি জানি ফর্মুলা? পি ইন্টু 1 প্লাস, যেহেতু বৃদ্ধি বলেছে প্লাস, r/100 মাথায় টু দি পাওয়ার n। পাওয়ারে কত লিখি আমরা? n। কিন্তু এখানে পার্সেন্টেজটা আমাকে কত বলেছিল? 2r%। তাহলে আমরা আর না লিখে কত লিখে দেবো? 2r। 2 দিয়ে এটাকে ক্যান্সেল করবো, কত হয়ে গেল? 50। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম? পি ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n। তাহলে অপশন নাম্বার কত হয়ে গেল আমাদের? অপশন নাম্বার হয়ে গেল বি। ঠিক আছে, খুবই একটা ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখা যাক কি বলেছে। পরের অঙ্কটা আমাদের বলছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস্টু 27/64 সমানুপাতি 3/4 তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? a/26/64 ইকুয়ালস টু, এইটার জায়গায় কি হয়? ইকুয়ালস টু হয় 3/4 ডিভাইডেড বাই এ। আমরা ক্রিস ক্রস গুণ করব। তাহলে এ আর এই গুণ করলে কত হয়ে যাবে? এ স্কোয়ার। আর এইটা আর এটা গুণ করে দেবো, আমরা লিখবো 3/4 ইন্টু 26/64। ওকে, তাহলে এ ইকুয়ালস টু, আমরা কি করতে পারি? আমরা 3 ইন্টু এই যে 27 আছে, এটাকে আমরা একটু ভেঙে লিখছি 3 ইন্টু 3 ইন্টু 3। ওকে, আর নিচেও এই 64 আছে, এটাকে ভেঙে লিখলাম 4 ইন্টু 4 ইন্টু 4। ওকে, তাহলে স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে চলে এলাম, কি হয়ে গেল? রুট হয়ে গেল। তাহলে এই ইকুয়ালস টু কি হবে? এখানে ভেতরে এই 4টে 3-এর জন্য বাইরে কটা 3 বেরোবে? 2টো 3। ভেতরে 4টে 4-এর জন্য বাইরে কটা 4 বেরোবে? 2টো 4। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 9/16। অ্যান্সার কত হয়ে গেল? 9/16, অপশান সি। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা দিয়েছে আমাদের। পরের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, এটা আমি সবার শেষে বলবো, একদম শেষে এই অঙ্কটা আমি বলছি, কারণ একটু সময় লাগবে, তাই জন্য এটা পরে বলছি। ঠিক আছে, চলে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? বলছে 4 নম্বর অঙ্ক আমি দুভাবে করে দেখাচ্ছি, যার যেটা সুবিধা আছে সেটা করবে। বলছে 2x ইকুয়ালস টু সেক এ আর 2/x ইকুয়ালস টু ট্যান এ হলে কার মান বার করতে বলছে? 2x² মাইনাস 1/x² এর মান বার করতে বলছে। ওকে, এটা আমরা দুভাবে করতে পারি, দেখি। প্রথম অ্যাপ্রোচ আমি নিচ্ছি। প্রথমে আমরা করছি যে সেক আর ট্যানের মধ্যে একটা ফর্মুলা আমরা জানি। ফর্মুলা কি জানি? যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হয়? 1। ওকে, তাহলে এখানে সেক স্কোয়ার এর জায়গায় আমরা কি বসাবো? 2x এর হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এর জায়গায় আমরা কি বসাবো? 2/x এর হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা একটু সলভ করি, 2x এর হোল স্কোয়ার কত আসবে? 4x²। এখানে যদি আমরা এর স্কোয়ার করি কত আসবে? 4/x²। ওকে, এবার আমরা যদি বলি যে এই দুটো থেকে আমরা কি কমন নেব, আমরা জানি 4 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? x² মাইনাস 1/x²। ওকে, এবার ভালো করে দেখি, আমাকে অঙ্কতে কি বলেছিল? আমাকে অঙ্কতে বলেছিল ব্র্যাকেটের মধ্যে একটা ম্যাচ করছে, ব্র্যাকেটের মধ্যে x-1/x² আছে, এখানেও x-1/x² আছে, কিন্তু বাইরে কত আছে? 2 আছে। তাহলে আমরা কি করছি? আমরা এই 4কে 2 ইন্টু 2 লিখতে পারি, আমরা এই 4কে ভেঙে 2 ইন্টু 2 লিখতে পারি। তাহলে আমাদের কি বলেছে? একটা 2 এদিকে রাখতে। তাহলে একটা 2 কোন দিকে চলে যাবে? ওদিকে চলে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 1/2। কি বললাম ভালো করে দেখি, 4 এর জায়গায় আমরা একটু ভেঙে কি লিখলাম? 2 ইন্টু 2। তাহলে একটা 2কে এদিকে রাখলাম, আর একটা 2কে আমরা ওদিকে পাঠালাম, তাহলে কি হয়ে গেল? বাই 2। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 1/2। তাহলে আমরা দেখে নিই অপশন কততে আছে? এ। এবার এটারই আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, ঠিক আছে? দেখি ভালো করে। আমাদের বলেছিল যে 2x ইকুয়ালস টু সেক আলফা, সরি সেক এ। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে যাবো আমরা? সেক a/2। সিমিলার ট্যান এ এর ভ্যালু বলেছিল, এক মিনিট, আমাদের বলেছিল 2/x ইকুয়ালস টু ট্যান এ। তাহলে এখান থেকে আমরা 1/x এর ভ্যালু কত পাবো? ট্যান a/2। এই যে দুইটা এদিকে ভাগ হয়ে গেল। ওকে, এবার আমাকে যে মানটা বার করতে বলেছিল, আমরা শুধু সেখানে মানটা পুট করব। কি করছি আমরা? এক্স এর মান কি ছিল? সেক a/2। তাহলে এক্স এর জায়গায় লিখলাম সেক a/2 এর হোল স্কোয়ার। আর 1/x এর জায়গায় কি লিখবো? ট্যান a/2 এর হোল স্কোয়ার।
তাহলে সলভ করি, তাহলে কত হলো 6 স্কোয়ার a/4 মাইনাস 10 স্কোয়ার a/4। ওকে, এবার এই ব্র্যাকেটের মধ্যে থেকে কি কমন যাচ্ছে 4, তাহলে আমরা 4টা বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে আছে 6 স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। 2 দিয়ে এটাকে কেটে দিই 2, তাহলে অ্যান্সার কত চলে এলো 1/2 ইন্টু, একটু আগে বলা হয়েছে 6 স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার এর মান কত 1, তাহলে কত বেরোচ্ছে 1/2। তাহলে কেউ যে কোনো একটা অ্যাপ্রোচে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। ওকে, চলে আসি পরের অঙ্কে, যার যেটা সুবিধা সে সেই অ্যাপ্রোচ নিয়ে সলভ করবে। পরের অঙ্কটা আমাদের কি বলেছে দেখি। পরের অঙ্কটা আমাদের বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক। এই অঙ্ক আমি আগেও করিয়ে দিয়েছি, আবার বলছি। ধরি ঘনকের একটি বাহু এ, ঘনকের একটা বাহুকে কি ধরলাম আমরা এ, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্য ওটা ডি বলেছে, আমরা কি জানি ফর্মুলা √3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ঘনকের কটা তল হয়, ঘনকের 6টা তল হয়, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6a²। কি বলেছে 6a²। ওকে, এবার আমরা কি করবো, এবার আমরা একটু সলভ করি। আমরা পেয়েছি ডি সমান সমান কত পেয়েছি √3a, এখান থেকে যদি আমি এর ভ্যালুটা বার করি কত হয়ে যাবে d/√3, হ্যাঁ কি না। আমরা প্রথমটা থেকে কি বার করলাম, এই যে এটা থেকে আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম। নেক্সট ইকুয়েশন আমরা কি জানি s = 6a²। তাহলে এখানে আমরা কি করব, এর ভ্যালুটা পুট করব, এর ভ্যালু কত d/√3 তার হোল স্কয়ার। তাহলে s = কত হলো 6 ইন্টু d²/3, এটাকে কাটলে কত আমরা পাচ্ছি s = 2d²। দেখি আমরা কোন অপশানে আছে, অপশানটা একটু চেঞ্জ আছে, প্রথমে দেখে নিই প্রথম অপশানে কি 2 আছে, না, তাহলে প্রথম অপশানটা হলো না, সেকেন্ড অপশানও না, 3 নম্বর অপশানও না, অপশান ডি, অপশান ডিতে একটু চেঞ্জ করে দেওয়া আছে, কি আছে d²/s/2। আমরা এখানেও করে দিই যে d² = এই 2টা এদিকে চলে এলো, তাহলে কি হয়ে গেল s/2, তাহলে অ্যান্সার কি হয়ে গেল d² = s/2, তাহলে কত হয়ে গেল অপশান নাম্বার ডি। ঠিক আছে, এই অঙ্ক আগেও করানো আছে, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে নিও, এটা বইয়েরই অঙ্ক। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা আমাদের কি বলছে, সংখ্যা গুরুমান বার করতে বলেছে। কি কি সংখ্যা আছে আমরা একটু দেখে নিই, আমরা একটু গুনে নিই, এখানে আমরা কোশ্চেনে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে 1 কবার আছে, 1 একবার আছে, 2 1 2 3, 2 3বার আছে। ওকে, 3 কবার আছে 1 2 3, আর 8 কবার আছে একবার, দুবার, 3বার, 4বার, 5বার। তাহলে 8 সব থেকে বেশি বার আছে, তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কত হয়ে যাবে 8। এই তথ্যের সংখ্যাগুরু মান কত হয়ে গেল 8, কেন 8 কবার আছে 5বার আছে, সব থেকে বেশি বার আছে। ওকে, সংখ্যাগুরু মান খুবই ইজি, আমরা সবাই জানি। পরের অঙ্কে চলে আসি, শূন্যস্থান পূরণে বলছে 1 বছরের আসল ও সুদাসলের অনুপাত কত 8:9। তাহলে আমরা লিখছি, ধরি আসল 8x আর সুদাসল কত হবে 9x, যা বলেছে কোশ্চেনে। তাহলে যদি আমরা সুদাসল থেকে আসল বাদ দিই আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব, তাহলে সুদ কত হয়ে যাবে x। ওকে, এবার আমরা ফর্মুলায় জাস্ট পুট করি, সুদ কত x, আসল কত 8x ইন্টু, আর বার করতে বলেছে, সময় কত বলেছে কোশ্চেনে দেখে নিই, সময় প্রথমেই বলে দিয়েছে 1 বছর, তাহলে সময়ের জায়গায় লিখলাম 1। এটাকে আমরা কাটাকুটি করলাম, 8 দিয়ে এটাকে কাটলে কত হবে 12.5, তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেছে 12.5%। আর এর ভ্যালু কত হয়ে গেছে 12.5%। ওকে, কেউ এটাকে চাইলে 12 × 1 × 2 লিখতে পারে, কিন্তু আমি বলি 12.5 করে দেওয়া সব থেকে বেস্ট। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম 12.5%। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলছে, বলেছে আমরা প্রয়োগগুলো শুধু লাস্টে করছি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালো করে একটুখানি বুঝে নিই, কারণ এই কোশ্চেনটা অনেকবার রিপিট করছে। যখনই 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা বলবে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, 3টে সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে আমি 3টে বক্স করলাম, এখানে 3টে সংখ্যা লিখবো। ঠিক আছে,
আমাকে কোনটা বার করতে বলেছে? মধ্য সমানুপাতি বার করতে বলেছে। যেটা বার করতে বলবে সেটাকে আমরা কি ধরে নিলাম? এক্স। ধরি মধ্য সমানুপাতি কি হয়ে গেল? এক্স। তাহলে প্রথম সংখ্যাটা আমরা কি করব? খুব ভালো করে শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। প্রথম সংখ্যাটা আমরা কি লিখবো? এক্স কে কিছু দিয়ে আমরা এক্স কে কিছু দিয়ে ডিভাইড করে দিই, এ বি সি ডি যা খুশি। প্রথমটা কি করব? এক্স দিয়ে কিছুকে ডিভাইড করব, আর 3 নম্বরে কি করব? সেটাকে দিয়ে এক্স কে মাল্টিপ্লাই করব। আবার বলছি, প্রথম সংখ্যাটা কি করব? এক্স কে মধ্য সমানুপাতিকে দিয়ে কিছু দিয়ে ডিভাইড করব, আর 3 নম্বরটায় কি করব? এক্স কে তার সাথেই মাল্টিপ্লাই করব। কেউ আগে পরে করতেই পারে। তাহলে এই তিনটে সংখ্যা মধ্য সমানুপাতি, এই তিনটে সংখ্যা কি ক্রমিক সমানুপাতি হবে? আমরা কি জানি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত? যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়। তাহলে এখানে এটা এ, এটা বি, এটা সি। আমরা একটু প্রমাণ করে দেখাচ্ছি যে এটা আমরা কেন লিখি। তাহলে বি স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার। আর এসি মানে কি? এক্স বাই এ ইন্টু সি মানে এ এক্স। যদি এ এ ক্যান্সেল হয়ে যায়, এদিকেও ভ্যালু কত বেরোচ্ছে? এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। ওই জন্য বললাম এই অঙ্ক দিলে আমরা এইভাবে কিন্তু করব। তাহলে আমাদেরকে কোশ্চেনে কি দিয়েছে? যে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল কত? 64। তাহলে এখানে আমরা এ এ ক্যান্সেল করলাম, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু 64 কার কিউব? 4 এর কিউব। তাহলে এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল? 4 বেরিয়ে গেল। এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল? 4 বেরিয়ে গেল। ওকে, কোনো অসুবিধা আছে? চলে আসি পরের অঙ্কে। সরি, 4। চলে আসি পরের অঙ্কে। খুব ভালো করে এই অঙ্কটা যেন দেখে নিই। পরের অঙ্কটা আমরা লাস্টে করছি, প্রয়োগের অঙ্কটা, রাইডারের অঙ্কটা। চলে আসি 4, নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে? নাম্বার 4 আমাদের বলছে 4 বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান কত? তাহলে আমরা কি জানি? 4 বাই সেক, এই যে সেক কে উল্টালে, সেক যদি ওপরে চলে যায় কি হয়ে যাবে? কস হয়ে যায়। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কে? কোসেক স্কোয়ার থিটা ফর্মুলা অনুযায়ী। 3 সাইন স্কোয়ার থিটা যেমন লেখা আছে লিখে দিই। নেক্সট 4 কস স্কোয়ার থিটা যেমন লেখা আছে লিখে দিলাম। এবার কোসেক যদি ওপরে যায় তাহলে কোসেকের উল্টো কি হয়? সাইন স্কোয়ার থিটা। কোসেকের উল্টো কি হয়? সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 4 কস স্কোয়ার থিটা প্লাস এটাকে যদি আমরা সাম করে দিই 4 সাইন স্কোয়ার থিটা। 4 কমন নিয়ে দিলাম, কি পড়ে থাকলো? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি জানি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 4। অ্যান্সার কত হয়ে গেল? 4। ওকে, এটা আমি আগেও করিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সার হয়ে গেছে 4। চলে আসি পরেরটা। পরেরটা কি বলছে দেখি। পরেরটা আমাদের বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে একটু আমরা একটাবার এঁকে নিই, একটা চোঙ আঁকি। ঠিক আছে, বলছে এই চোঙটার ব্যাস, এটা হচ্ছে ভূমির ব্যাস। কত বলছে আমাদের ব্যাস? বলেছে কোশ্চেনে 3 সেমি। তাহলে এটা হচ্ছে 3 সেমি। আর উচ্চতা উচ্চতা মানে এটাই হচ্ছে উচ্চতা। উচ্চতা আমাদের কত বলেছে? 4 সেমি। তাহলে বলছি এর মধ্যে সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে সেটা কি? সেটা এইভাবে রাখা যাবে কোনাকুনি, হ্যাঁ কি না? সেটা এইভাবে রাখা যাবে কোনাকুনি। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই যে ত্রিভুজটা আমি যদি নাম দিই এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি এর আমরা কোনটা বার করব? 90 ডিগ্রির অপোজিট মানে অতিভুজটা বার করব। তাহলে এখান থেকে আমরা কি বার করব? এসি বার করব। এসি কি? অতিভুজ। অতিভুজের ফর্মুলা কি? রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, একই না? কি বললাম বোঝা গেল? তাহলে এ বির ভ্যালু কত? এই যে এটা 4 ছিল, তাহলে 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। একটু আগে করা হয়েছে 16 প্লাস 9, তাহলে √25। তাহলে এর অ্যান্সার কত হয়ে গেল? 5 সেমি। কত হয়ে গেল? 5 সেমি। ঠিক আছে, তাহলে আমরা অপশানে লিখে দিলাম কত হয়ে গেল এটা? 5 সেমি। আর আগেরটা কত ছিল? এর মান 4। ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম? একটু এঁকে নিয়ে করলে পুরো অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে রাশিতত্ত্বের যৌগিককরণ নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি হতে হবে? এটা আমরা সবাই জানি, সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে।
তা লিখে দিলাম সমান হবে। ঠিক আছে, আবার বলছি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে শ্রেণী দৈর্ঘ্যকে কি হতে হবে? শ্রেণী দৈর্ঘ্যকে সমান হতে হবে। ঠিক আছে, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে সমান নাও হতে পারে। চলে আসি সত্য মিথ্যায়। প্রথম অঙ্কটা আমাদের কি বলছে? বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদে x টাকার n বছরের সুদ। আচ্ছা, তাহলে সুদ বার করার ফর্মুলা কি? p ইন্টু 1 + R/100 p। এটা কি বার করার ফর্মুলা? চক্রবৃদ্ধি সুদ। এটা কি বার করার ফর্মুলা? চক্রবৃদ্ধি সুদ বার করার ফর্মুলা। তাহলে আমরা দেখি আমাদের কত টাকা বলেছে। আমাদের অঙ্কে বলেছিল x টাকা, এই যে। তাহলে আমরা p এর জায়গায় কত লিখলাম? x। 1 + R%ই বলেছে, তাহলে r কে r রাখলাম, n বছরই বলেছে, n কে n রাখলাম, মাইনাস p এর জায়গায় কত লিখে দিলাম? x। মনে রাখবো p এর জায়গায় চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? x। তাহলে দুটো থেকে x কমন নিলে কি পড়ে থাকবে? x যদি আমরা কমন নিই, পড়ে আছে 1 + R/100 n - 1। তাহলে এটা কি ম্যাচ করছে? তাহলে এটা কি আমাদের অপশানের সাথে ম্যাচ করছে যেটা ওরা বলেছে? কথা হচ্ছে না। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মিথ্যা। এটা কি হয়ে যাবে? ফলস। তাহলে এখানে প্রথম কোশ্চেনটা হয়ে গেল কি? ফলস, কারণ ওরা R/50 করেছে এবং x/100 করেছে। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা আমরা দেখি কি বলেছে। পরের অঙ্ক বলছে কি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা করার জন্য আমরা কি করব? আমরা একটা শঙ্কু এঁকে নেব। আমরা একটা শঙ্কু এঁকে নিলাম। ঠিক আছে, এবার আমরা খুব একটা কথা ভালো করে বুঝি। সে শঙ্কুর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে বলে উচ্চতা, আর এটাকে বলে তির্যক উচ্চতা, যেটা আমাকে কোশ্চেনে দিয়েছে যে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা কি সমকোণী ত্রিভুজের একটি বাহুত্রয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটাকে কি বলে? ভূমি। এটা কি হয়ে যাবে? লম্ব। আর এটা কি হয়ে যাবে? অতিভুজ। তার মানে কি বোঝা গেল? যে শঙ্কুর ব্যাসার্ধই সমকোণী ত্রিভুজের কি ভূমি, উচ্চতাই কি লম্ব, আর তির্যক উচ্চতা কি অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারবো? যে এরা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে এটা কি হয়ে গেল? এটা সত্য হয়ে গেল। ওকে, তাহলে এটা আমরা লিখে দিই ট্রু। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখা যাক কি বলছে। পরের অঙ্ক আমাদের বলছে, মিনিট, পরের অঙ্ক আমাদের বলছে যে এক্স ভ্যারিজাস জেড। তাহলে আবার আগেরটার মতন লিখে নিই, এক্স ভ্যারিজাস জেড। আরেকদিকে কি বলছে? ওয়াই ভ্যারিজাস জেড। তাহলে এক্স ইকুয়াস টু কি লিখতে পারি? k1z। ওয়াই ইকুয়াস টু কি লিখতে পারি? k2z। এবার আমাদের কি বার করতে বলেছে? এক্স ওয়াই ভ্যারিজাস জেড হবে কিনা। ভালো করে কোশ্চেনটা পড়ি, এক্স ওয়াই ভ্যারিজাস জেড হবে কিনা। তাহলে আমরা দেখি এক্স ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি। এক্স ওয়াই ইকুয়াস টু, তাহলে আমরা কি করবো? এক্স এর ভ্যালু বসালাম, ইন্টু একদিকে ওয়াই এর ভ্যালু বসালাম। তাহলে এক্স ওয়াই ইকুয়াস টু কি হয়ে গেল? k1 k2 z²। তাহলে এই ইকুয়াস টু k1 k2 জায়গায় আমরা কি বলেছি? কি সাইন হয়ে যায়? ভ্যারিজাস সাইন হয়ে যায়। তাহলে কি হয়ে গেল? এক্স ওয়াই ভ্যারিজাস z², নট ইকুয়ালস টু এক্স ওয়াই ভ্যারিজাস জেড। বইতে কোশ্চেনে কি বলেছিল? এক্স ওয়াই ভ্যারিজাস জেড, কিন্তু আমাদের কি বেরিয়েছে? এক্স ওয়াই ভ্যারিজাস z²। তাহলে এটা কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে মিথ্যা। এটা কি হয়ে যাবে? মিথ্যা। ভালো করে দেখে দেখে অঙ্ক করব। ঠিক আছে, একটু যদি কনসেন্ট্রেশন ল্যাক হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে দেখি। পরের অঙ্ক আমাদের বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। তাহলে একটা বৃত্ত আঁকি। এটা বৃত্তের কেন্দ্র। ধরা যাক এটা একটা জ্যা। এই জ্যাটা নাম দিয়ে দিলাম এবি। এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? বলেছে সমকোণ। তাহলে এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। এর নাম দিয়ে দিলাম সি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ব্যাসার্ধ কত বলেছে? 10 10। তাহলে আমরা এবির মানটা ক্যালকুলেট করে দেখবো 5 বেরোচ্ছে কিনা। আমরা কার মানটা ক্যালকুলেট করব? এই জ্যা এর মানটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? 90 ডিগ্রির অপোজিটটা কি হয়? অতিভুজ হয়। তাহলে আমরা দেখে নিই, এবি ইকুয়ালস টু কি হবে? √AC² প্লাস
বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানে 10 স্কোয়ার, এদিকে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে কত হলো 100 প্লাস 100, তার মানে √200। তাহলে √200 মানে কত 10√2। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত বেরোলো আমাদের? জ্যায়ের দৈর্ঘ্য কত বেরোলো? 10√2 সেমি। ওরাও কত বলেছিল? 5 সেমি। তাহলে এটাও কি হয়ে যাবে? মিথ্যা। এটাও কি হয়ে গেল? মিথ্যা। তাহলে আমরা লিখে দিলাম ফলস। ওকে, কি বললাম বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলছে? সর্বনিম্ন মান। এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝবো, ঠিক আছে? বলেছে সিক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান। তাহলে আমরা লিখলাম সিক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আচ্ছা, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা ফর্মুলা? দুটো ফর্মুলা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সব সময় মনে রাখবো, আমরা যখনই কিছু ক্যালকুলেট করব সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এইটা, মানে যেখানে +2ab হবে, যেখানে +2ab হবে। কেন? কথা হচ্ছে দুটি পূর্ণবর্গ সংখ্যার মানে হোল স্কোয়ারে দুটি পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কখনো মাইনাস হতে পারে না। সর্বনিম্ন মান কত হয়? সবসময় 0 হতে পারে, কিন্তু মাইনাসে হবে না। তাই জন্য আমরা সবসময় কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা নেব না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2abটা দেখবো না, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি, এখানে আমরা কি বলছি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab নেব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার প্লাস 2। আমরা কি জানি সেক কার উল্টো? কসের উল্টো। তাহলে সেকের জায়গায় লিখে দিলাম 1/cos। তাহলে 1/cos আর কস কেটে গেল। আমরা কি জানি যে কোনো হোল স্কোয়ারের সর্বনিম্ন মান কি হয়? পাশেও আমি লিখে দিয়েছি যে কোনো, ঠিক আছে, 0 হয়। তাহলে 0 প্লাস 2 সর্বনিম্ন মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। সর্বনিম্ন মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিলাম ট্রু, সত্য, ঠিক আছে? চলে আসি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা দেখি কি বলেছে। সংখ্যাগুরু মান বার করতে দিয়েছে। এই অঙ্কটা বলছে আমরা সব সময় যখন এরকম দিয়ে দেবে আমরা কি দেখবো? দেখি, আমরা দেখবো শিক্ষার্থীর সংখ্যাটা কোথায় বেশি। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আমরা দেখবো এফ কোথায় সব থেকে বেশি। আমরা দেখছি এফ হচ্ছে সব থেকে বেশি 7। তাহলে 7-এর সরাসরি এক্স কত লেখা আছে? 4। তাহলে এর অ্যান্সার কত হবে? 4। আবার বলছি, আমরা কি দেখবো? আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা দেখবো যে স্কোরটা হচ্ছে এক্স আর সংখ্যাটাকে কি বলেছি আমরা? এফ। তাহলে দেখবো এফ কোথায় সব থেকে বেশি। আমরা দেখছি এফ সব থেকে বেশি হচ্ছে 7। তাহলে এর সরাসরি এক্স কত আছে? 4। তাহলে এর সংখ্যাগুরু মান কত হওয়া উচিত? 4। ওরা কত বলেছে? 3। তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। এটা কি হয়ে যাবে? মিথ্যা। কি বললাম বোঝা গেল? এবার আমরা চলে আসি আমাদের পরের অঙ্কে, যেটা আমরা বলেছিলাম প্রয়োগগুলো। তাহলে চলে আসি শূন্যস্থানে 3 নম্বর অঙ্কটা। দেখি কি বলেছে। বলছে এবিসি ও ডিএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেমি এবং 18 সেমি, এবং এবিসি সদৃশ ডিইএফ। তাহলে দুটো ত্রিভুজ কি বলেছে? পরস্পর সদৃশ। তাহলে আমরা একটু এঁকে নিই। আমরা দুখানা ত্রিভুজ এঁকে নিলাম, একটা এবিসি আর একটা ডিইএফ। তাহলে এরা যদি সদৃশ হয়, এবং আমাদের কি কি বলেছে? এদের বিসি আর ইএফ বাহুটা অনুরূপ, মানে এই বাহুটা আর এই বাহুটা কি? অনুরূপ বাহু। ওকে, বিসি আমাদের বলেছে 9 সেমি, তাহলে ইএফ কত বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা কি জানি? এখানে সদৃশতা একটা, আমরা আমাদের চ্যাপ্টারও ছিল একটা জিনিস কি ছিল, যে দুটি সদৃশ ত্রিভুজের, খুব ভালো করে দেখবো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত কার সাথে সমান হয়? ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর অনুপাতের সাথে। এটা ভালো করে মাথায় রাখবো। কি বললাম? দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত কার সাথে সেম হয়? ত্রিভুজ দুখানার অনুরূপ বাহুর অনুপাতের সাথে সেম হয়। মানে কি? তাহলে আমরা এখানে কি কি পেয়েছি? প্রথম ত্রিভুজটার পরিসীমা কত বলেছে? 30, আর পরেরটার কত বলেছে? 18। তাহলে আমরা লিখলাম
30/18 সমান সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? বিসি, তাহলে লিখলাম বিসি, বাই সেকেন্ড ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? ইএফ। তাহলে এটাকে আমরা একটু কাটলাম, পেয়ে গেলাম 5/3। তাহলে আমরা 5/3 ইকুয়ালস টু বিসির মান কত বলেছে? অঙ্কে বলেছে 9। তাহলে আমরা ইএফ কত পেলাম? ইএফ হয়ে গেল 3 আর 9 27/5। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 5. অ্যান্সার কত হয়ে গেল? 5.47। তাহলে এখানে আমরা লিখে দিলাম 5.47। কি বললাম, বোঝা গেল? এই অঙ্কটা করার জন্য এই ফর্মুলাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সদৃশতা থেকে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ওকে, এবার চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে এবং লাস্ট অঙ্কে। লাস্ট অঙ্ক একদম প্রথমে ছিল এমসিকিউতে, আমরা বলেছিলাম করব। এমসিকিউ এর এই যে স্টার অঙ্কটা, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকি। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। ওকে, এডি আর বিসি বাহুর ওপর, এডি আর বিসি বাহুর ওপর পি আর কিউ দুটো বিন্দু এমন ভাবে যাতে কি হয়, পি কিউ সমান্তরাল সিডি হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? এবি সমান্তরাল ডিসি এবং পি কিউ সমান্তরাল ডিসি। ওকে, যদি পিডি মানে এইটুখানি কত বলেছে আমাদের? 18 সেমি, আর বি কিউ 35 সেমি এবং কিউসি 15 সেমি হয়, তাহলে এপি এর ভ্যালুটা বার করতে বলেছে আমাদের। ওকে, তাহলে আমরা কি করব? যখনই আমরা এই অঙ্কটা করব, আমরা আগে একটা কর্ণ এঁকে দেবো ট্রাপিজিয়ামের। কেন? কর্ণটা আঁকলে আমরা দুটো ত্রিভুজ পেয়ে যাব। ত্রিভুজ দুখানার নাম কি কি দেখে নিই একবার ভালো করে। একটা হচ্ছে এই ত্রিভুজটা এ ডি বি বা এবিডি, একটা হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে আমরা নিচে লিখছি ত্রিভুজ এ বিডি। এই ত্রিভুজ থেকে তাহলে আমরা কি পাবো? আমরা সদৃশতা একটা উপপাদ্য ছিল আমাদের, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, সমানুপাতে বিভক্ত করবে। তাহলে আমরা এবিডি থেকে কি বলতে পারি? আমরা এবিডি থেকে বলতে পারি যে এপি বাই পিডি ইকুয়ালস টু, খুব ভালো করে দেখি, এপি বাই পিডি ইকুয়ালস টু কি বলতে পারি আমরা? এইটার একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম জি। তাহলে বলতে পারি কি? বিজি বাই জিডি। ওকে, এখানে কিছু একটা নাম দিয়ে দিলেই হবে। আবার বলছি, খুব ভালো করে এই কোশ্চেনটা দেখবো, যে এপি আর পিডি এদেরকে আমরা যদি অনুপাত করি তাহলে কি পেয়ে যাব? বিজি বাই জিডি। সেম ভাবে এবার আমরা যদি ওই ত্রিভুজটা নিই, কোন ত্রিভুজটা নিচ্ছি এবার আমরা? এবার আমরা নিচ্ছি ত্রিভুজ বি ডি আর সি। এবার আমরা নিচ্ছি এই ত্রিভুজটা বিডিসি। তাহলে এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি লিখি, ত্রিভুজ বিডিসি থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি বিজি বাই জিডি ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি। কেন হলো দেখে নি একবার। এই যে বিজি বাই জিডি, তাহলে এটা কার কার সাথে সমান হয়েছে? বি কিউ বাই কিউসি এর সাথে সমান হয়েছে। ঠিক আছে, সবাই সদৃশতার ওই পার্টটা একটু ভালো করে দেখবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কর্ণটা কেন আঁকলাম? দুখানা ত্রিভুজ পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা কি দেখছি, যে বিজি বাই জিডি সেম আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এপি বাই পিডি ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি। ওকে, তাহলে জাস্ট মান পুট করি। এপির মান আমরা জানি না, তাহলে এপি কে এপি রাখলাম, পিডির মান 18, কিউ এর মান 35 আর কিউসি এর মান 15। তাহলে আমরা সলভ করি এটাকে। তাহলে এপি কত পেয়ে গেলাম আমরা? এপি আমরা পেয়ে গেলাম 7 আর 6 মাল্টিপ্লাই করে দিই, তাহলে 42 হচ্ছে এপি। তাহলে এপি কত পেলাম? 42। কিন্তু আমাকে অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখি, আমাকে এডি বার করতে বলেছে। অ্যান্সারে কি বার করতে বলেছে? এডি। তাহলে আমরা এখান থেকে এডি কি করে পাবো? তাহলে এডি যদি আমাকে পেতে হয়, ভালো করে আঁকাটা দেখি, আমাকে যদি এডি পেতে হয়, আমাকে যদি এই এডি পুরোটা পেতে হয়, তাহলে আমাকে প্রথমে এপি আর পিডি যোগ করতে হবে, তাহলে এই পুরোটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এডি সমান সমান লিখলাম এপি প্লাস পিডি। এপির ভ্যালু কত? 42, পিডির ভ্যালু কত? এই যে 18,
তাহলে অ্যাড করলে কত হয়ে গেল? অ্যান্সার 60। অ্যান্সার কত চলে এলো? অ্যান্সার চলে এলো 60। তাহলে দেখি আমরা অপশান কততে আছে? অপশান হচ্ছে এ, 67। কি বললাম বোঝা গেল? এই অঙ্কটা খুব ভালো করে সবাই দেখে যেও। আমরা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো আমাদের পার্ট 7। ওকে।